ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ের 13তম ক্লাসটা করব। তো তোমাদের গত ক্লাসে জড়তার ভ্রামক পড়াইছিলাম। বিভিন্ন ধরনের বস্তুর বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কিভাবে হিসাব করা যায় এবং জড়তার ভ্রামকের সূত্রটা কি হয়, এটা একেবারে মেইন যে ডেরিভেশন প্রসেস সেটার মাধ্যমে ইন্টিগ্রেশন করে, বিশেষ করে নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর জন্য, বিভিন্ন ধরনের বস্তুর জন্য বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্রটা কি হয় সেটা আমরা গত ক্লাসে নির্ণয় করা শিখছিলাম। তো আমরা বিভিন্ন ধরনের সুষম আকৃতির বস্তুর জন্য, যেমন একটা সুষম দণ্ড, সরু সুষম দণ্ড, তার মধ্যবিন্দু প্রান্তবিন্দু, একটা চাকতি, একটা রিং, একটা গোলক, সিলিন্ডার, এরকম বিভিন্ন ধরনের সুষম আকৃতির বস্তুর জন্য জড়তার ভ্রামক বের করা শিখছিলাম। আজকের ক্লাসে আমরা জড়তার ভ্রামকেরই আরও কিছু ব্যাপার দেখাবো এবং জড়তার ভ্রামক রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। দেখো, যদি একটা চাকতির বা একটা সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে বা দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলে আমরা ইজিলি বের করতে পারি, কোনো সমস্যা নেই, সূত্র খাটাই দিতে পারি। একটা চাকতির মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি? 1/2 mr²। এখন যদি ওই চাকতিটার মধ্যবিন্দু না দিয়ে প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলে, তাহলে কি তুমি আবার ইন্টিগ্রেশন করবা? দেখো তো, ইন্টিগ্রেশন করে বেশ একটু লেন্দি প্রসেসে আমরা জড়তার ভ্রামক বের করা শিখছিলাম না, মানে মূল নিয়ম যেটা আসলে। তো আমরা এখন চাইতেছি একটু চালাকি করব। তোমাকে আমি গত ক্লাসে যে কটা জড়তার ভ্রামক বের করা শিখাইছি, এইগুলাকে যদি তুমি সূত্র হিসাবে মাথায় রাখতে পারো, তাহলে তুমি এখন ওই বস্তুগুলার অন্যান্য অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকও চালাকি করে, সূত্র দিয়ে ইন্টিগ্রেশন করে না, চালাকি করে তুমি জানা সূত্রের সাহায্যে খুব সহজে জড়তার ভ্রামক বের করে ফেলতে পারবা। এর জন্য তোমার দুটো উপপাদ্য জানা লাগবে। একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য এবং আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই দুইটা উপপাদ্য জানলেই তুমি যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারবা খুব ইজিলি। জাস্ট খালি দুটো উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য আর সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে আসো শুরু করি। তাহলে আজকে আমরা প্রথমে লম্ব অক্ষ উপপাদ্যটা জানব। লম্ব অক্ষ উপপাদ্য, দেখো আমি একটু আগে মুখে বলি, শোনো। কোনো একটা বস্তু যে তলে অবস্থিত, সেই তলের দুইটি লম্ব অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামকের সমষ্টি হবে ওই দুই অক্ষের ছেদবিন্দুগামী অপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। যে ভাই কি বললেন এটা? আপনি বাড়ি থেকে মুখস্থ করে এসে বললে হবে? এ তো আমাদের মাথার উপর দিয়ে চলে গেল। দেখো, আমি ব্যাপারটা একটুও মুখস্থ করে বলিনি, আমি বুঝে বুঝে বলছি এবং তুমিও একটু পরে বুঝে বুঝে বলতে পারবা। ঠিক আছে, আমরা বাংলা উপপাদ্যটা, লম্ব অক্ষ উপপাদ্য বাংলা বিবৃতিটা লিখব। তো তার আগে আসো আমরা একটু চিত্রটা বুঝি। দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তো এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, এটা জেড অক্ষের ঋণাত্মক দিক, সরি এক্স অক্ষের ঋণাত্মক দিক, আর এটা জেড অক্ষের ঋণাত্মক দিক। মনে করো কোনো একটা বস্তু, সেই বস্তুটা এক্স জেড তলে মেঝেতে, এই যে মেঝে, এটা যদি ঘরের কর্নার হয়, এটা একটা দেওয়াল, এটা মেঝে, এই পাশে আবার আরেকটা দেওয়াল। তো বলা হচ্ছে কোনো একটা বস্তু যে তলে অবস্থিত, ধরো বস্তুটা এক্স জেড তলে মেঝেতে এখানে অবস্থিত, এখানে বস্তুটার ভর কত? এম, বিন্দু ভরের একটা বস্তু। দেখো ভাই, এক্স অক্ষ থেকে তার লম্ব দূরত্ব, এই যে এটা এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব জেড অক্ষের দিকে হবে। লম্ব দূরত্ব আসলে তো জেড অক্ষ তোমাদের দিকে, এই যে জেড অক্ষ তোমাদের দিকে, তাহলে এখান থেকে লম্ব দূরত্ব এটা, বস্তুটা আসলে এইখানে শূন্যে, এখানে এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব, এই যে এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব এদিকে। তো এটা হচ্ছে জেড, দেখো এই যে জেড অক্ষের দিকে জেড, আর এটা হচ্ছে জেড অক্ষ থেকে লম্ব দূরত্ব। তো জেড অক্ষ থেকে লম্ব দূরত্ব কোন অক্ষের দিকে? দেখো তো এক্স অক্ষের দিকে, এটা হচ্ছে এক্স। বোঝা গেছে? ক্লিয়ার? এবার বস্তু কোন তলে অবস্থিত? এক্স জেড তলে।
তাহলে বস্তু যে তলে অবস্থিত সেই তলের দুইটি লম্ব অক্ষ অর্থাৎ এক্স অক্ষ আর জেড অক্ষ, সেই তলের দুইটা লম্ব অক্ষ এক্স অক্ষ আর জেড অক্ষ, এই দুই লম্ব অক্ষের সাপেক্ষে এই বস্তুটার জড়তার ভ্রামকের সমষ্টি হবে। এই দুইটা অক্ষের ছেদবিন্দুগামী অপর আর একটা লম্ব অক্ষ আছে, কে? ওয়াই অক্ষ। দেখো এক্স অক্ষ এবং জেড অক্ষ এরা দুইটা পরস্পর লম্ব না, এবার তাদের ছেদবিন্দু দিয়ে গমন করে আরেকটা লম্ব অক্ষ ওয়াই, যেখানে ওয়াইয়ের সাথে এক্স 90 ডিগ্রি, আবার ওয়াইয়ের সাথে জেডও 90 ডিগ্রি। তাহলে অপর লম্ব অক্ষ সেটা ওয়াই, তাহলে এক্স অক্ষ এবং জেড অক্ষ এদের জড়তার ভ্রামকের সমষ্টি হবে, এই বস্তুর জড়তার ভ্রামকের সমষ্টি হবে অপর লম্ব অক্ষ ওয়াই অক্ষ, তার সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। তাহলে বস্তুটা কোন তলে অবস্থিত? এক্স জেড তলে। ঠিক আছে, তাহলে এক্স জেড তলের দুইটা লম্ব অক্ষ এক্স অক্ষ আর জেড অক্ষ, এক্স আর জেড পরস্পরের সাথে লম্ব। তাহলে আই এক্স জড়তার ভ্রামক এক্স অক্ষের সাপেক্ষে, আই জেড জড়তার ভ্রামক জেড অক্ষের সাপেক্ষে, এই দুইটার যোগফল হবে ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্যের মেইন ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল প্রকাশ। তাহলে আমরা একটু বাংলা কথাটা একটু লিখে দেখি তাহলে, যে কোনো বস্তু যে তলে অবস্থিত সেই তলের দুটি লম্ব অক্ষের সাপেক্ষে, বস্তুর জড়তার ভ্রামকের সমষ্টি হবে, বস্তুর জড়তার ভ্রামকের সমষ্টি হবে। কি হবে? সমষ্টি হবে অপর যে লম্ব অক্ষটা আছে, কোন অক্ষটা? ওয়াই অক্ষ। সমষ্টি হবে অপর ওই দুই অক্ষের ছেদবিন্দুগামী, ওই দুই অক্ষের ছেদবিন্দুগামী অপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। বলো তো এটা কি মুখস্থ করা লাগবে? বলো, কি মুখস্থ করার জিনিস? এত বুঝে বলার জিনিস যে বস্তু কোন তলে অবস্থিত? এক্স জেড তলে। তাহলে এক্স অক্ষ এবং জেড অক্ষ দুইটা পরস্পরের লম্ব অক্ষ, এদের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামকের সমষ্টি হবে এই দুই অক্ষের ছেদবিন্দুগামী অপর লম্ব অক্ষ, তার সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। এটা হবে। ভাই কেমনে হবে? এটা তো প্রমাণ দিলেন না। প্রমাণ দিব, আগে তো কেবল উপপাদ্যটা লিখলাম। একটা জিনিস খেয়াল করো, এর মানে কিন্তু এটা না যে ধরো আই এক্স আই জেড যোগ করলে আই ওয়াই পাওয়া যাবে। এর মানে কিন্তু এটা না যে আই জেড আর আই ওয়াই যোগ করলে আই এক্স পাওয়া যাবে। হ্যাঁ, এটা পাওয়া যাবে, কিন্তু তখন বস্তুকে কোন তলে অবস্থিত হতে হবে? তখন বস্তুটাকে এক্স জেড তলে না, জেড ওয়াই তলে অবস্থিত হবে। কারণ কোন দুইটা যোগ করছো তুমি? আই জেড আর আই ওয়াই, এই দুইটা। তাহলে বস্তুকে তখন জেড ওয়াই তলে অবস্থিত। জেড ওয়াই তল কোনটা? এই যে এটা, অর্থাৎ এই তলে বস্তুটাকে থাকতে হবে। তাহলে ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি হবে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। আর বস্তু যদি এই তলে থাকে, এই যে এই তলে থাকে, এই তলে অর্থাৎ এক্স ওয়াই তলে, তাহলে আই এক্স এবং আই ওয়াই যোগ করলে আমি পাবো আই জেড, জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আসো আমি একটু প্রমাণ দেখাই আসলে ঘটনা সত্যি কিনা। তুমি আমাকে বলো তো, এখানে এক্স অক্ষ থেকে এই বস্তুটা এম ভরের বস্তুটা লম্ব দূরত্ব কত? এই যে জেড। তাহলে বস্তুটা যখন জেড এক্স অক্ষের চারপাশে ঘুরবে, দেখাও এক্স অক্ষের চারপাশে যখন বস্তুটা ঘুরবে, দেখো তো এইভাবে ঘুরতেছে কিনা। যখন এক্স অক্ষের চারপাশে ঘুরবে, দেখো এক্স অক্ষের চারপাশে ঘুরবে, কত ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে? দেখো চিত্রের দিকে তাকাও, জেড ব্যাসার্ধ নিয়ে এক্স অক্ষের চারপাশে জেড ব্যাসার্ধ নিয়ে ঘুরছে। তাহলে আমি যদি এই বস্তুটার এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলি, কি হবে? এম এক্স স্কোয়ার না, কিন্তু জেড ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, জেড ব্যাসার্ধ, তাহলে এম জেড স্কোয়ার।
আচ্ছা, বস্তু যদি জেড অক্ষের চারপাশে ঘুরে তাকাও, বস্তু যদি জেড অক্ষের চারপাশে ঘুরে, দেখো তো কত ব্যাসার্ধ নিয়ে ঘুরে জেড অক্ষের চারপাশে। এই যে জেড অক্ষ, জেড অক্ষের চারপাশে কত ব্যাসার্ধ নিয়ে ঘুরে? এক্স। তাহলে জেড অক্ষের সাপেক্ষে লম্ব দূরত্ব কত? এক্স। তাহলে জেড অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক হবে আই জেড, দ্যাট ইজ এম এক্স স্কোয়ার। বোঝা গেছে? আসো তো এই দুইটা আমি যোগ করি, আই এক্স আর আই জেড যোগ করলাম, যোগ করলে এম জেড স্কোয়ার এম এক্স স্কোয়ার, ওকে, এম জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার আসো, তুমি বলো তো বস্তুটা যখন ওয়াই অক্ষের চারপাশে ঘুরবে তখন কত ব্যাসার্ধ নিয়ে ঘুরবে? তখন কার কার চারপাশে? ওয়াই অক্ষের চারপাশে। ভাই ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব কত? এটা যদি এক্স হয়, এটাও তো এক্স, তাই না? ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব দেখো, ওয়াই অক্ষ থেকে, যে ওয়াই অক্ষ তার থেকে এই যে লম্ব দূরত্ব, দেখো ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব এটা, তাহলে এটা এক্স, এটা জেড, এটা 90 ডিগ্রি কিন্তু। তাহলে এই এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে নাম দিলাম আর। যে ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব আর। তাহলে ভাই ওয়াই অক্ষের চারপাশে যখন ঘুরবে, দেখো 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 দেখো, ওয়াই অক্ষের চারপাশে যখন ঘুরবে তখন কত ব্যাসার্ধ নিয়ে ঘুরছে? আর ব্যাসার্ধ নিয়ে, আর ব্যাসার্ধ নিয়ে ঘুরছে। তাহলে আমি যদি ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বলি আই ওয়াই, সেটা হবে বস্তুর ভর এম, আর এই যে ওয়াই অক্ষের চারপাশে দূরত্ব, ঘূর্ণন অক্ষের ব্যাসার্ধ আর, তাহলে এম আর স্কোয়ার। এবার এক্স আর জেড এটা তো 90 ডিগ্রি, এক্স জেড এরা এটা 90 ডিগ্রি, তার অতিভুজ হচ্ছে আর। তাহলে পিথাগোরাস খাটায় কি লেখা যায়? পিথাগোরাস খাটায় দেখো তো লেখা যায় না আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দেখো লেখা যায় কিনা। তাহলে ও যে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, তো জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে তো আর স্কোয়ার, এম আর স্কোয়ার, আর এম আর স্কোয়ার মানে কি? আই ওয়াই। এই যে প্রমাণিত, অতএব আই এক্স প্লাস আই জেড ইকুয়াল টু আই ওয়াই। বুঝতে পারছো? এই যে এই জিনিসটা মাথা রাখবা। তাহলে বস্তু যে তলে থাকবে ওই তলের দুইটা লম্ব অক্ষ, তাদের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি হবে ওই দুই অক্ষের ছেদবিন্দুগামী অপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। বস্তুটা যদি এমন হইতো, বস্তুটা যদি এভাবে থাকতো, এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? বস্তুটা যদি এমন হইতো, ধরো এই পাশের কোনো একটা তলে আছে, এখানে আছে, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হইতো এটা, ওয়াই অক্ষ থেকে যেটা হইতো জেড, আর জেড অক্ষ থেকে দূরত্ব হইতো এটা, এই যে জেড অক্ষ থেকে লম্ব দূরত্ব হইতো এটা, যেটা হইতো ওয়াই, আর এটা হচ্ছে ডট 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 এক্স অক্ষ, ঠিক আছে? ডট 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 এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ থেকে এটার লম্ব দূরত্ব কত হইতো? এক্স অক্ষ থেকে এই লম্ব দূরত্বটা কত হইতো? এটা যদি জেড হয়, এটাও তো জেড, এটা তখন জেড, তাহলে এই দূরত্বটা হইতো জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট ওভার। তো আমরা এটাকে আগে আর ধরি, এই দূরত্বটাকে আর ধরি, বুঝছো? এইবার তাহলে দেখো বস্তু কোন তলে অবস্থিত? এবার বস্তু হচ্ছে ওয়াই জেড দেওয়ালে, এই যে এই তলে অবস্থিত, তাহলে ওয়াই জেড তলে অবস্থিত। তাহলে আই ওয়াই আর আই জেড এটা যোগ করলে আই এক্স পাওয়া যাবে, আই এক্স হবে, দেখি তো হয় কিনা। তাহলে আসো আই ওয়াই আর আই জেডটা যোগ করি, আই ওয়াই, ওয়াই অক্ষের সাপেক্ষে থাকো, বোর্ডে থাকো, ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের চারপাশে যখন ঘুরবে, এই যে বস্তুটা ঘুরছে ওয়াই অক্ষের চারপাশে ঘুরছে, দেখো তো কত ব্যাসার্ধ নিয়ে ঘুরছে? জেড, ওয়াই অক্ষের চারপাশে, তাহলে এটা হবে এম জেড স্কোয়ার। আর জেড অক্ষের চারপাশে যখন ঘুরছে, দেখো জেড অক্ষ এটা, জেড অক্ষের চারপাশে যখন ঘুরবে তখন ওয়াই দূরত্ব নিয়ে ঘুরছে, এই যে দেখো ওয়াই দূরত্ব নিয়ে ঘুরছে জেড অক্ষের চারপাশে, দেখো বোঝা যাচ্ছে? তাহলে এটা হবে এম ওয়াই স্কোয়ার, এম ওয়াই স্কোয়ার। তো ভাই এম তো কমন যায়, এই জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এটা জেড, এটা ওয়াই, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার,
তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং 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 এক্স অক্ষ থেকে কত দূরত্ব, যখন এক্স অক্ষের চারপাশে ঘুরবে তখন কত দূরত্ব নিয়ে ঘুরবে দেখো তো। এক্স অক্ষের যখন চারপাশে ঘুরছে, দেখো এক্স অক্ষের চারপাশে, এই যে এক্স অক্ষের চারপাশে যখন ঘুরবে তখন আর ব্যাসার্ধ নিয়ে ঘুরবে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে, আই এক্স, এটা হবে এম আর স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে আর স্কোয়ার, এই যে এটা আর স্কোয়ার, এম আর স্কোয়ার, আর এম আর স্কোয়ার মানে আই এক্স, এই যে হয়ে গেল, হয়ে গেল দেখো, এই যে আই ওয়াই প্লাস আই জেড ইকুয়াল টু আই এক্স হয়ে গেছে। বোঝা গেছে? পারা যাবে? বলো। গুড। কত সহজ জিনিস। এবার আরো মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল, দেখো আগে সব লম্ব লম্ব কথা শুনছো, তিনটে অক্ষ পরস্পরের লম্ব অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ পরস্পরের কেমন লম্ব অক্ষ। এবার কি, এবার সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে এবার সমান্তরাল ব্যাপার স্যাপার থাকবে। শোনো, আগে প্রথমে বিবৃতিটা একটু বলি। কোনো একটি বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল, এই যে সমান্তরাল, ওই অক্ষের সমান্তরাল বস্তুর ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং বস্তুর ভর ও উক্ত দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। আচ্ছা ভাই কি বললেন এটা, তো মাথা কেন, এবার তো ছাদের উপর দিয়ে চলে গেল। কোনো ব্যাপার না, একটু পরে তুমি নিজে লিখতে পারবা। দেখো দেখো তুমি লিখতে পারো কিনা। আমি তোমার উদাহরণটা বুঝাই দিই, চিত্রটা বুঝাই দিই, তুমি বাংলা নিজে লিখতে পারবা। ধরো এই একটা বস্তু, ঠিক আছে, আঁকা বাঁকা কোনো একটা বস্তু, একটা পাথর খণ্ড, ঠিক আছে, বা একটা মাটি আলু। মাটি আলু দেখছো, মাটির নিচে যে আলুগুলো হয় বড় বড় এরকম মোটা, তো এরকম একটা আঁকা বাঁকা কোনো একটা বস্তু। আমি এই বস্তুর এই অক্ষটার সাপেক্ষে জড়তার ভ্রামক চাচ্ছি, ভালো করে শোনো, এই অক্ষটার সাপেক্ষে জড়তার ভ্রামক চাচ্ছি। এই যে এইভাবে এরকম ফুড়ে দিছি একটা অক্ষ, আমি চাচ্ছি এই অক্ষের চারপাশে এভাবে ঘুরাবো ঘুরাবো ঘুরাবো। তো দেখো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে এই বস্তুর এই যে অক্ষটা যেটা আমি চাই, এই অক্ষের সমান্তরালে ভার কেন্দ্র, ভার কেন্দ্র মানে কি, যে বিন্দু দিয়ে ওজন ক্রিয়া করে, যেমন একটা সুষমদণ্ডের ভার কেন্দ্র তার মধ্যবিন্দুতে, চাকতির ভার কেন্দ্র তার মধ্যবিন্দুতে, গোলকের ভার কেন্দ্র মধ্যবিন্দুতে, সেরকম যে এর একটা ভার কেন্দ্র, ভার কেন্দ্র ধরো এই পয়েন্টে, ভার কেন্দ্রকে কি বলা হয়, সেন্টার অফ গ্র্যাভিটি, সিজি পয়েন্ট বলা হয়, সিজি সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট। তাহলে এই অক্ষের সমান্তরাল অক্ষ নিব কোথা দিয়ে, ভার কেন্দ্র দিয়ে। শোনো, আমি এই অক্ষের সাপেক্ষে চাই, এখন এই অক্ষের সাপেক্ষে আমি জানি না, তাহলে কি করবা, দৌড়ায় এর ভার কেন্দ্রে চলে যাবা। ভার কেন্দ্র দিয়ে ইচ্ছা মতো অক্ষ নিলে হবে না। ধরো ভার কেন্দ্র দিয়ে অক্ষ নিলাম, এই যে এরকম একটা অক্ষ নিলাম, যে ভাই এটা একটা ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষ, ইয়েস অবভিয়াসলি এটা ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষ, বাট সেটা এই অক্ষের সমান্তরাল না, সমান্তরাল হতে হবে। উপপাদ্যের নাম সমান্তরাল অক্ষ উপপাদ্য, তুমি সমান্তরাল বলবা না, সমান্তরাল কাহিনীটা বুঝতে হবে না। তাহলে ভার কেন্দ্র দিয়ে যে অক্ষটা নিবা সেটা তুমি যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক চাও তার যেন সমান্তরাল হয়। ওকে, বুঝে গেছি? তাহলে আমি ভার কেন্দ্র দিয়ে যে অক্ষটা নিব সেই অক্ষটা যেন আমার যে অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই তার সমান্তরাল হয়। ওকে, এবার এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমাদের জানা থাকবে। তাহলে এই অক্ষের সাপেক্ষে যেহেতু ভার কেন্দ্র, তো ভার কেন্দ্র মানে জি পয়েন্ট, মানে সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট, তো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আইজি আমাদের জানা। তো আমি তো এটা চাই না, আমি তো চাই এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি কি করবা, এই ভার কেন্দ্র দিয়ে অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামকটা জানো ওটা লিখে ফেলবা। এবার তারপরে কি করবা, বস্তুর ভর কত, এম, লিখবা এম। আর এই যে দুইটা সমান্তরাল অক্ষ না, এদের মধ্যবর্তী দেখো এই যে লম্ব দূরত্ব, তো এদের এই মধ্যবর্তী লম্ব দূরত্বটাকে আমি বললাম এইচ। তাহলে বস্তুর ভর এবং উক্ত দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের
বর্গের, যে বর্গের, দেন এম এর সাথে এইচ স্কোয়ার কি হয়েছে, এটা কি আকারে আছে, গুণ আকারে, তাহলে বর্গের দেন গুণফলের, তারপরে আইজি এর সাথে এটা যোগ করে দিবা, তাহলে বর্গের গুণফলের দেন সমষ্টির সমান। এটাই না আমি বলছিলাম, এটাই বলছিলাম। এবার আসো তো বাংলাটা বলি, বাংলাটা একটু একটু করে বলি, একটু একটু করে লিখি। কোনো একটা বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে। কোনো বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে, যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে। হবে কি হবে? ওই অক্ষের সমান্তরাল ভারকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষ, ওই অক্ষের সমান্তরাল ভারকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তারপর এবং এই যে আইজি, এবং আইজি নিলা, এবং বস্তুর ভর এম ও উক্ত দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব, অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের কি বর্গের, তারপরে এম এর সাথে এইচ স্কোয়ারের কি হয়েছে, গুণ, তাহলে বর্গের গুণফলের, তারপরে কি হয়েছে, আইজি এর সাথে যোগ, সমষ্টির সমান, বর্গের গুণফলের সমষ্টির সমান, হয়ে গেল, শেষ। বলো এ কি মুখস্থ করা লাগবে? কারো মুখস্থ করা? যার মুখস্থ করা লাগবে তার ভাই বুদ্ধি নাই, তার কিন্তু বুদ্ধি নেই। এ তো চোখ বন্ধ করলে ভাসতেছে চোখের সামনে, চিত্রের দিকে তাকাবা হয়ে যাবে। কোনো একটা বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এবং বস্তুর ভর ও উক্ত দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। বলো সহজ না? মুখস্থ করা যাবে না, মুখস্থ যে করবে সে কিছু বুঝে না। কেন মুখস্থ করব? চোখের সামনে ঘটনা যা ঘটছে সেটা লিখবো। ফিজিক্স সেই সবচেয়ে ভালো পারে যে সবচেয়ে সুন্দর বাংলা পারে। বাংলা কথা, এই কথাগুলো সুন্দর করে লিখে ফেলতে হবে, নিজের মনের কথাগুলো লিখে ফেলতে হবে, তাই না? এটা কি বইয়ের কথা? এ তো মনের কথা, যা ঘটনা ঘটছে সেই অনুযায়ী লিখে ফেলতে হবে। তো এই বিবৃতি দুইটা কিন্তু 1 মার্কের প্রশ্ন হিসাবে আসে। সুন্দর করে বুঝাই দিলাম, এখন মুখস্থ করা লাগবে না, বুঝলেই এমনি নিজে লিখতে পারবা বুঝে বুঝে। বইয়ের হুবহু লাইন লেখার দরকার নেই, যা বুঝবা সুন্দর করে সেটা এক্সপ্রেস করতে পারলেই হইল। ঠিক আছে, আমাদের এর প্রমাণটা দেখা লাগবে না, একটা লম্ব অক্ষ উপপাদ্যের প্রমাণটা তো দেখছি, এটাও হবে, বিশ্বাস করো এটাও হবে। এর প্রমাণটা দেখার দরকার নেই, এর প্রমাণটা একটু বড়, তো আমাদের প্রমাণটা লাগবে না, আমরা এই অ্যাপ্লিকেশনটা শিখবো ভালো করে। এই দুটো উপপাদ্যের অ্যাপ্লিকেশন, লম্ব অক্ষ উপপাদ্য আর সমান্তরাল অক্ষ উপপাদ্যের অ্যাপ্লিকেশন। আসো শুরু করি। প্রথমে আসো একটা সরু সুষম দণ্ড, সরু সুষম দণ্ড, একটা সরু সুষম দণ্ড। দেখো তুমি একটা সরু সুষম দণ্ডের বলো মধ্যবিন্দু দিয়ে জড়তার ভ্রামক জানতা কিনা? হ্যাঁ, গত ক্লাসে শিখছো, খাতা উল্টাও। 1/12 ml², তাই তো? জাস্ট খালি সবগুলোর সরু সুষম দণ্ড, চাকতি, রিং, গোলক, সিলিন্ডার, পাইপ, তুমি শুধু মধ্যবিন্দুটা জানবা, বাকি কাজ আমার উপরে ছেড়ে দাও। শুধু মধ্যবিন্দু সূত্রটা, গত ক্লাসে যে সূত্রগুলো শিখাইছি ওই সূত্রগুলো একটু মাথায় রাখবা, দেখবা সবই পারা যাবে।
যেমন এর মধ্যবিন্দু দিয়ে জড়তার ভ্রামকটা আমরা জানি, মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমি জানি। আচ্ছা, এর মধ্যবিন্দুই তো জি পয়েন্ট, মধ্যবিন্দুই তো সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট, ভার কেন্দ্র কোথায়? একটা সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু তো জি পয়েন্ট, তাহলে আই জি এটাই তো আমি জানি, এটাই তো 1/12 ml², তাই কি না? এখন আমি তোমারে বলতেছি, আমারে তুমি চাকতি বলতেছি, সরু সুষম দণ্ডের প্রান্ত বিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করে দাও। ভাই এটারও তো সূত্র জানি, 1/3 ml²। হ্যাঁ, ওটা তো সূত্র জানি। এবার দেখি তো যা জানি সেটা এইবার চালাকি করে এই অক্ষ উপপাদ্য দুইটা দিয়ে আনতে পারি কিনা। তাহলে তাকাও, এবার আমার লাগবে এটা, এই অক্ষের সাপেক্ষে আমাদের লাগবে, ধরো এই অক্ষের সাপেক্ষে আমি জানি না, ধরো জানি না, আপাতত ভুলে যাও। তাহলে আমি কি করব, যেহেতু আমার এই অক্ষের সাপেক্ষে লাগবে, আমি তাড়াতাড়ি এই বস্তুর ভার কেন্দ্রে চলে যাব। গেলাম, এটাই ভার কেন্দ্র। ভার কেন্দ্র দিয়ে অক্ষ নিব, কেমন অক্ষ? এরকম বাঁকা অক্ষ না, না না না, ভার কেন্দ্র দিয়ে এই যে এটার সমান্তরাল অক্ষ নিব। তো এটার সমান্তরাল অক্ষ হচ্ছে মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সমান্তরাল, এটাই ভার কেন্দ্র জি পয়েন্ট, এটাই তো আমি জানি, এটাই তো আমার জানা, 1/12 ml²। তাহলে আমি এখন এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে চাই। তাহলে দেখো, তাকাও, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে সমান্তরাল অক্ষ উপপাদ্য খাটাচ্ছি, এই অক্ষের সমান্তরাল ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এবং এই লাঠিটার ভর এম, আর দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব, দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব এটা না এইচ, পুরো লাঠির দৈর্ঘ্য কত? এল, তাহলে এইচ কত? এইচ হবে লাঠির দৈর্ঘ্যের অর্ধেক, L/2, লাঠির দৈর্ঘ্যের অর্ধেক L/2। তাহলে আসো তো, আইজি হচ্ছে 1/12 ml², এম এইচ হচ্ছে L/2 তার স্কোয়ার, তাহলে L²/4, তাহলে ml², 1/12 1/4, বাহ সুন্দর তো, ml² নিচে 12, তাহলে 1 + 4 এর মধ্যে যাই 3 বার, 1 + 3, তাহলে 4/12, 4/12, দেখো তো হয়ে গেছে কিনা। এই যে 4/12 মানে তো 1/3, 4/12, তাহলে 1/3 ml²। আরে এটাই তো জানতাম, এটাই তো আমরা জানতাম, এটাই তো আমরা জানতাম। মিলছে? মিলছে বলো, বুঝছো কিনা? তাহলে কোন উপপাদ্যটা খাটাইলাম? সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই হচ্ছে ঘটনা। তাহলে দেখি তোমরা এবার একটু প্র্যাকটিস করো তো। এ বি অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক, এ বি অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক। দেখো, এটা একটা সরু সুষম দণ্ড, এই সরু সুষম দণ্ডের এটা হচ্ছে এ বি অক্ষ, এখান থেকে এই দূরত্বটা L/4, তাহলে এই এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। নাও করো, এবার এই অক্ষের চারপাশে ঘুরবে, করো, হিসাব করো, এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। বলো দেখি পারে কিনা। আমার এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক লাগবে, আই লাগবে, তাহলে দৌড় দিয়ে চলে যাব মধ্যবিন্দুতে, এটা মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু জি, তাহলে মধ্যবিন্দু দিয়ে এই অক্ষের সমান্তরাল অক্ষ নিব, এই, তাহলে আই জি তো আমি জানি, আই জি প্লাস mh², ভাই আই জি হবে 1/12 ml² প্লাস এইচ,
এইচ হচ্ছে এই দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব। এইচ কত? এই বলো এইচ কত? পুরো লাঠির দৈর্ঘ্য যদি এল হয়, পুরো লাঠির দৈর্ঘ্য এল, এটা মধ্যবিন্দু, তাহলে এটুকু তো L/2, L/2, L/2 থেকে L/4 বাদ দাও, তাহলে এইচ হবে L/4ই। এতে এমনিই বুঝে যায় এটা মধ্যবিন্দু, তাহলে এটা L/2, তার অর্ধেক L/4, বাকি অর্ধেক L/4, অর্ধেক L/4, বাকি অর্ধেক L/4, তাহলে এইচ হচ্ছে L/4, L/4 তার স্কোয়ার। তাহলে 4 4 16, mL² 1/12 যোগ 1/16, বাকি হিসাব ক্যালকুলেটর সেভ করবে। 12 ইনভার্স যোগ 16 ইনভার্স 7/48 মনে হয়, হ্যাঁ 7/48 mL²। দেখো আমার আর ইন্টিগ্রেশন লাগলো না। এখন এই যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলবে আমি পারবো, কোনো আটকাবে না। যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলবে পারবো। বোঝা গেছে? উপপাদ্য বোঝা গেছে? সমান্তরাল অক্ষ উপপাদ্যের দুটো অ্যাপ্লিকেশন দেখে ফেলছি। ভাই লম্ব অক্ষ উপপাদ্যের অ্যাপ্লিকেশন হবে না? হবে, ওয়েট, হবে হবে, কোনো সমস্যা নেই। 2 নম্বর। এইবার আসো, এবার আমরা কি করব, একটা চাকতির সকল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেখব। চাকতির জড়তার ভ্রামক, ঠিক আছে? চাকতির সকল অক্ষের সাপেক্ষে, এখানে লিখি চাকতি। একেবারে চাকতির আদ্য প্রান্ত সব। 1 নম্বর হচ্ছে মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ। আসো একটা একটা করে আসি। এই যে দেখো, এই যে একটা চাকতি, এটা হচ্ছে একটা চাকতি, এই এটাকে ফিল আপ করে দিই। তাকাও, এই চাকতির মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, অক্ষ কি দেখা যাচ্ছে? অক্ষ এই যে মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, বুঝছো? তাহলে বলো তো চাকতির ভর m আর ব্যাসার্ধ r, তাহলে এটা তো আমরা জানি, খাতা উল্টাইলে এটা পাবো, ডেরিভেশন করে বের করছিলাম 1/2 mr², এটা আমরা জানি। এই যে এটা আমাদের জানা, এটাই হচ্ছে আমাদের অস্ত্র। এই অস্ত্র দিয়ে এবার দেখবা আরো অনেকগুলো অস্ত্র বানাই ফেলানো যাবে। এই সূত্র জানলে আমি বাকিগুলো এমনি পারবো। আসো 2 নম্বর, বলা হচ্ছে চাকতির প্রান্ত বিন্দু দিয়ে, মধ্যবিন্দু না তো কি, চাকতির প্রান্ত বিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, তলের লম্ব অক্ষ। এই যে চাকতি প্রান্ত বিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, বুঝছো? বুঝতে পেরেছো? এটা চাকতি, আমরা প্রান্ত বিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ চাই। বলো কোন উপপাদ্য? প্রান্ত বিন্দু দিয়ে চাই না, দৌড় দিয়ে চলে যাও মধ্যবিন্দুতে চলে যাও, কারণ মধ্যবিন্দু হচ্ছে জি পয়েন্ট। মধ্যবিন্দু সাপেক্ষে আমি জানি, মধ্যবিন্দুটা তো আমার জানা, মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু জি পয়েন্ট, এর সাপেক্ষে আমি জড়তার ভ্রামক জানি, এই যে এটা, তাই না? এটাই তো আইজি। তাহলে আইজি ইকুয়াল টু 1/2 mr²। আচ্ছা, দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব এটা না, তো দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব এটা তো ব্যাসার্ধ রে ভাই। দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব, এটা তো ব্যাসার্ধ আর, কি তাই কি না? তাহলে এইচটা তো আর এরই সমান। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে, ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 1/2 mr² প্লাস চাকতির ভর এম, দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব আর তার স্কোয়ার, তাহলে 1/2 mr² প্লাস mr² বাই 3/2, শেষ। আই ইকুয়াল টু হবে 3/2 mr²। ডান, বুঝতে পারলা? দেখো এটা জানা বলে এটা জানে গেছি, গুড। এবার আসো 4 নম্বর, এবার খুব ভালো করে বুঝবা।
এবার মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব না, তলের সমান্তরাল অক্ষ, মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল অক্ষ, অথবা ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, ব্যাসের সাপেক্ষে। এই দেখো চাকতিটাকে আগে এভাবে আঁকা আছে, এইভাবে, এবার চাকতিটাকে এইভাবে আঁকতেছি, ভালো করে বুঝো, এইভাবে আঁকতেছি। এভাবে না আঁকলেও চলবে, ধরো আমি 3D যদি আঁকতে চাই তাও হবে, কোনো সমস্যা নেই। এই যে 3D আঁকি চাকতি, এবার ভালো করে বুঝো, দেখো 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 দেখো, এই যে এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, বলো বুঝলা? এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে এর যে লম্ব অক্ষ, এই যে তল, এই তলের যে লম্ব অক্ষ সেটা জেড অক্ষ না? জেড অক্ষ কিনা বলো তো? জেড অক্ষের সাপেক্ষে তুমি জানো জেড অক্ষের সাপেক্ষে 1 নম্বরটা দেখো, এটা এক্স, এটা ওয়াই, লম্বভাবে জেড। তাই 1 নম্বরটা তো জানি, জেড অক্ষের সাপেক্ষে তো জানি। আচ্ছা চাকতিটা কোন তলে অবস্থিত? চাকতিটা কোন তলে অবস্থিত? এক্স ওয়াই তলে। এই দেখো এক্স ওয়াই তলে মেঝেতে অবস্থিত চাকতিটা। আর তার লম্ব অক্ষ কোনটা? জেড। কি 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 অক্ষ? লম্ব অক্ষ। আচ্ছা, এক্স আর ওয়াই লম্ব, আর এক্স ওয়াই এর সাথে জেড আবার লম্ব। কোন উপপাদ্য তাইলে? লম্ব অক্ষ উপপাদ্য। এই তো কাহিনী খতম। দেখো এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যা হবে ওয়াই অক্ষের সাপেক্ষে তাই হবে। কেন ভাই? দুটোই ব্যাসের সাপেক্ষে, দুটোই ব্যাসের সাপেক্ষে। দেখো এক্স অক্ষের সাপেক্ষে আর ওয়াই অক্ষের সাপেক্ষে, দেখো এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, দুটোই তো একই রে ভাই। এটা কি ব্যাস না? আবার এটা কি ব্যাস না? দুটোই তো ব্যাসের সাপেক্ষে। তো এক্স অক্ষের সাপেক্ষে ঘুরলে জড়তার ভ্রামক যা হবে ওয়াই অক্ষের সাপেক্ষে তো তাই হবে রে। তাহলে আই এক্স আই ধরলাম, আই ওয়াই সেটা ওয়াই, আই ওয়াই ও আই। তা আমরা এবার চাই কি, এই এক্স অক্ষের সাপেক্ষে বা ওয়াই অক্ষের সাপেক্ষে, মানে ব্যাসের সাপেক্ষে, যে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকটা চাই। তাহলে চাকতিটা কোন তলে অবস্থিত? এক্স ওয়াই তলে অবস্থিত। তাহলে এবার লম্ব অক্ষ উপপাদ্য খাটাবো, আই এক্স প্লাস আই ওয়াই। কেন এই দুটো যোগ করলাম? কারণ চাকতিটা এক্স ওয়াই তলে অবস্থিত। তাহলে এই দুটো যোগ করলে এর লম্ব অক্ষ অর্থাৎ জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাওয়া যাবে। তো আই এক্স কত? আই ওয়াই কত? আই, আর আই জেড কত? আই জেড এই যে 1 নম্বরে 1/2 mr স্কয়ার। তাহলে 2i ইকুয়াল টু 1/2 mr স্কয়ার। অতএব i ইকুয়াল টু 1/4 mr স্কয়ার হয়ে গেল। এটা বোঝা গেছে? ক্লিয়ার? এইবার আসো 5 নম্বর। 5 নম্বর হচ্ছে প্রান্ত বিন্দু দিয়ে যাবে, প্রান্ত বিন্দুগামী কিন্তু তলের সমান্তরাল না, সরি তলের লম্ব না। এই যে প্রান্ত বিন্দু দিয়ে কিন্তু তলের লম্ব না, তলের সমান্তরাল। প্রান্ত বিন্দুগামী তলের সমান্তরাল বা স্পর্শক অক্ষের সাপেক্ষে। আগে ছিল ব্যাসের সাপেক্ষে, এবার স্পর্শ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এইবার একটু নিজে বুদ্ধি খাটাও, নিজের একটু চালাকি বুদ্ধি খাটাও। এই যে চাকতিটা, আমরা প্রান্ত বিন্দু দিয়ে, যে প্রান্ত বিন্দু, এই প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরালে যাবে, তলের লম্ব না, এটা না, 2 নম্বরটা না, প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরালে যাবে। এরকম প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরালে স্পর্শক অক্ষ, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক চাই। এবার কোন উপপাদ্য? খাটাও তো, বুদ্ধি খাটাও তো। প্রান্ত বিন্দু দিয়ে যখন লাগবে তুমি দৌড়াই চলে যাবে মধ্যবিন্দুতে। এখন মধ্যবিন্দুতে এই যে এই অক্ষ নিলা, তাহলে তো ভাই হইল না। এটা হচ্ছে তলের সমান্তরাল অক্ষ, স্পর্শক চাকতির সাথে এভাবে স্পর্শ করে আছে। আর এই অক্ষ তো তলের সাথে লম্ব, তাহলে এইটা আর এইটা কেমনে সমান্তরাল হয়? না না না, এটা তো হবে না।
তাহলে তুমি মধ্যবিন্দু অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট থেকে নিবা কেমন অক্ষ, এই অক্ষের সমান্তরাল অক্ষ, এই যে এই অক্ষের সমান্তরাল অক্ষ। তাহলে এইটা না, আরে এটা তো ওয়াই, এই যে ওয়াই অক্ষ, তো এটা তো এই যে ব্যাসের সাপেক্ষে, এটা তো ব্যাসের সাপেক্ষে যে অক্ষটা সেটা, হ্যাঁ তাই তো। তো এটা তো আমরা একটু আগে জানলাম, এটা তো ব্যাসের সাপেক্ষে, দেখো এটা ব্যাস, এটা তো আমরা একটু আগে জানলাম, এটা তো 1/4 mr স্কয়ার, তাহলে তো হয়ে গেছে, এটা তো জি পয়েন্ট। তাহলে আই জি ইকুয়াল টু এবার 1/4 mr স্কয়ার, বোঝা গেছে? দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব আর। তাহলে আমি এই অক্ষের সাপেক্ষে চাই, তাহলে আই হবে আই জি 1/4 mr স্কয়ার, চাকতির ভর এম আর দুই অক্ষের মধ্যকার দূরত্ব আর, তার স্কয়ার। তাহলে অতএব আই ইকুয়াল টু হবে 1/4 প্লাস 1, 5/4 mr স্কয়ার। আই ইকুয়াল টু হবে 5/4 mr স্কয়ার। বোঝা গেল? এই তো। তাহলে এবার একটু দেখো তো, ভালো করে চিত্রটা দেখো, কল্পনা করো, ভালো করে একবার দেখে নাও, ভালো করে একবার দেখে নাও। তিন নম্বর কই? আচ্ছা ওই যে ভুলে 3 নম্বর দিতে পারছি, ভুলে 3 নম্বরের জায়গায় এটা হয়ে গেছে। দাদা ক্লাস করার সময় ম্যাথ বুঝি, ম্যাথ পারি, কিন্তু করতে দিলে পারি না। নতুন টপিক পড়ার পর আগেরগুলো ভুলে যাই, বারবার রিভিশন দিতে হবে। এগুলো কি সূত্র হিসেবে ইউজ করা যাবে? আমি 1 নম্বরটা সূত্র হিসেবে ইউজ করবো, বাকি একটাও মুখস্থ রাখার দরকার নেই। দাদা ওয়েব অ্যাপে লাইভ অপশন, আজকে ওয়েব অ্যাপে লাইভ হচ্ছে না, আজকে ওয়েব অ্যাপে লাইভ হচ্ছে না, ওয়েব অ্যাপকে একটু ভূতে ধরেছে তো। এইবার দেখো, এবার সবাই একটু খেয়াল করো, ওকে? এই দেখো, দিস ইজ চাকতি ডিক্স, ভালো করে দেখো, তল দেখছো, তলের তলের এই যে আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখো, মধ্যবিন্দু, তলের মধ্যবিন্দু, মধ্যবিন্দু দিয়ে এই যে অক্ষটা, এই অক্ষটা তলের সাথে কেমন ভাবে গেছে, এই যে দেখো এইভাবে ঘুরছে, এই যে এইভাবে ঘুরছে, এভাবে। তাহলে তলের সাথে অক্ষটা কিভাবে গেছে? লম্ব অক্ষ, 1 নম্বরটা, এক নম্বরটা এইভাবে যদি ঘোরে, তো জড়তার ভ্রামক, এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম, এইভাবে যদি ঘোরে তাহলে জড়তার ভ্রামক 1/2 mr স্কয়ার। ওকে, কিন্তু এবার আমি চাইতেছি না, আমার এটা লাগবে না, আমার এটা দরকার না, আমার দরকার হচ্ছে এই যে এই অক্ষের সাপেক্ষে, এটা দরকার, এই অক্ষ দেখো ভালো করে, এই যে এটা, এই যে আমি হাত দিয়ে ধরে আছি, আমার লাগবে তলের, এই যে তলের লম্বভাবে যাবে, কিন্তু যাবে প্রান্ত বিন্দু দিয়ে অক্ষ, এই যে এইভাবে যাবে, এই যে এই অক্ষ আমি দেখো ধরে আছি, এইভাবে ঘুরতে থাকবে, এইভাবে ঘুরতে থাকবে, তাহলে জড়তার ভ্রামক কত হবে? এখন কথা হচ্ছে, আমি তো এই অক্ষের সাপেক্ষে জানি না, তাহলে আমি কি করব? এই অক্ষের সমান্তরালে দৌড়ায় মধ্যবিন্দু দিয়ে চলে যাবো, এই যে মধ্যবিন্দুগামী অক্ষ, দেখো মধ্যবিন্দুগামী অক্ষ, এই অক্ষের সাপেক্ষে তো জানি, এটা তো 1 নম্বরটা, এই যে এটা তো 1 নম্বরটা ছিল, তো এটা তো জানি 1/2 mr স্কয়ার। ওকে, তাহলে এইটা, এই দুইটা অক্ষকে পরস্পর কেমন অক্ষ দেখো তো, দেখে বোঝো অক্ষ কেমন, এই দুইটা রেখা পরস্পর কেমন, সমান্তরাল। ওকে, তাহলে এটা তো আমি জানি, এটা তো জানি 1/2 mr স্কয়ার, দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটুকু কত? ব্যাসার্ধ না, এটা ব্যাসার্ধ না, ব্যাসার্ধ, তাহলে মধ্যবর্তী লম্ব দূরত্বটা ব্যাসার্ধ, তাহলে 1/2 mr স্কয়ার প্লাস mr স্কয়ার, লম্ব অক্ষ, সমান্তরাল অক্ষ উপপাদ্য খাটালাম, সমান্তরাল অক্ষ উপপাদ্য, ঠিক আছে, সমান্তরাল, হ্যাঁ সরি সমান্তরাল অক্ষ উপপাদ্য খাটাই ফেললাম, আমি লম্ব বলছিলাম মনে হয় ভুলে, ঠিক আছে। এটা হচ্ছে তলের লম্ব, এই যে এই অক্ষটা
তলের লম্ব, আর এই দুটো অক্ষ পরস্পরের কেমন, সমান্তরাল অক্ষ, পরস্পরের সমান্তরাল অক্ষ। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য, দেখো তো বুঝছো কিনা। এইবার ভালো করে খেয়াল করো, এবার আমি কি চাই, মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল অক্ষ বা ব্যাসের সাপেক্ষে চাই। মানে আমি চাই এটা, এই যে দেখো তল, এই যে তলের সমান্তরালে যাবে। এ ভাই এটা আর এটার মধ্যে পার্থক্য কি, দেখো নিজে দেখলে বুঝবা পার্থক্য। এটা মধ্যবিন্দু দিয়ে যাবে, এটা 1 নম্বরটা, এটা মধ্যবিন্দু দিয়ে যাবে তলের লম্ব, এটা মধ্যবিন্দু দিয়ে গেছে কিন্তু তলের সমান্তরাল। এই দেখো, এই যে দুটোর মধ্যে পার্থক্য, বুঝছো, দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেছে। তাহলে এবার এভাবে ঘুরবে, এটা আমি চাই। তাহলে এটা ব্যাসের সাপেক্ষে না, এটা কি ব্যাসের সাপেক্ষে চাচ্ছি না আমি। তাহলে ব্যাসের সাপেক্ষে মানে এই যে এই এরকম, এই যে এই চিত্রটা আঁকছি, দেখো এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এইদিকে যেটা যাবে এই দিক বরাবর, এদিক বরাবর গেছে এক্স অক্ষ, আর তার লম্ব হচ্ছে জেড অক্ষ। কি বোঝা গেছে, তার লম্ব হচ্ছে জেড অক্ষ। এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই কলমটা হচ্ছে আমাদের এক্স অক্ষ কলমটা, এই যে এভাবে আছে চিত্রটা, এরকম চিত্র, এই যে এই চিত্রটা এভাবে আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর তার লম্ব হচ্ছে এটা। তো লম্ব এটাই তো, এটা 1/2 mr²। তাহলে এই দুইটার সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফল হবে, আর এই দুইটা তো একই অক্ষরে ভাই, দুইটাই তো ব্যাসের সাপেক্ষে, এই দুইটা যোগ করে যা পাবো সেটা হবে আইজেড, আর এই দুইটা যোগ করে তো আই পাবো। আর আইজেড হচ্ছে 1 নম্বরটা 1/2 mr², তাহলে 2i = 1/2 mr², i = 1/4 mr²। এইবার আসো, এইবার আমি চাইতেছি এই অক্ষটা যেন প্রান্ত বিন্দুতে চলে আসে, মানে স্পর্শক অক্ষ, মানে এটা, এই যে দেখো এটা হাত পাখার জড়তার ভ্রামক কত, প্রশ্ন আসে এমসিকিউ। হাত পাখা, এই দেখো হাত পাখা এভাবে বাতাস খায় না, হাত পাখার জড়তার ভ্রামক 5/4 mr²। তাহলে এবার আমি এটা চাই, দেখো এই যে চিত্র দেখো, এই প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরাল অক্ষ, এই অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামক চাই, বোঝা গেছে। তাহলে আমি কি করব, এটার জন্য আমি এই অক্ষের সাপেক্ষে চাই, তাহলে তাড়াতাড়ি আমি এই যে এইভাবে চলে যাব, এই যে মধ্যবিন্দু দিয়ে চলে যাব, দেখছো এই যে এই দুইটা চিত্র, ঠিক আছে। দেখো ভালো করে দেখো, এই দুইটা চিত্র দেখো ভালো করে, এই যে এই দুইটা আছে আমার কাছে অবশ্য, এই যে এরকম, এই যে এটা, এই যে এরকম দুইটা অক্ষ, এই এভাবে আছে। তাহলে এবার দেখো এই অক্ষের সমান্তরাল অক্ষ এটা, বুঝছো, এই যে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝে না, এই দুইটা দেখো ভালো করে, এই দুইটা ভালো করে দেখো, এই দুইটার মধ্যে পার্থক্য অনেকে বুঝে না। আমি এবার একটা একটা করতে ধরতেছি, তুমি দেখো 1 নম্বর 1, আর এটা 2 নম্বর অক্ষ, এই দুটো অক্ষ পরস্পরের সমান্তরাল, এই গেল এটা। এবার আসো, এই যে এটা 3 নম্বর অক্ষ, এটা 3 নম্বর অক্ষ, আর এটা হচ্ছে 4 নম্বর অক্ষ, এই যে এটা হচ্ছে 4 নম্বর অক্ষ, বোঝা গেছে, এই হচ্ছে 4টা অক্ষ, বুঝলা কথা, বুঝলা। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য ধরতে পারছো, এই যে এই দুইটা অক্ষ হচ্ছে তলের লম্ব, আর এই দুইটা অক্ষ হচ্ছে তলের সমান্তরাল, এই দুইটা তলের লম্ব, এই দুইটা তলের সমান্তরাল। তাহলে এই হচ্ছে ঘটনা, ঠিক আছে, বোঝা গেলে তো খুবই ভালো, এবার তুমি যদি এটা বুঝে থাকো ভাই, সেম ভাবে এবার রিং এরটা করে ফেলতে হবে। এবার আমি চটপট লিখবো খালি রিং, এবং তুমি আমার আগে লিখে ফেলবা। রিং এর ক্ষেত্রে সেম একই জিনিস 1 2 3 4 করে লিখতে হবে। তাহলে 1 নম্বর, মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, কার জন্য, রিং এর জন্য। রিং মানে এই রিং, মাঝখানে ফাঁকা থাকবে, রিং মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, i = 1/2 না 1/2 না, i = mr², অনলি mr²। এটা আমি জানলে আর সব জানবো। তাহলে 2 নম্বর হচ্ছে প্রান্ত বিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ। অবজারভেশন পাওয়ার বাড়াইতে হবে, চোখ বন্ধ করে কল্পনা শক্তিটা বাড়াইতে হবে, তুমি যেন চোখ বন্ধ করেই কল্পনা করতে পারো। প্রান্ত বিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, এই যে এটা আমাদের দরকার। তাহলে এটা তো পরস্পর সমান্তরাল অক্ষ, তাহলে তাড়াতাড়ি মধ্যবিন্দুতে চলে যাই।
মধ্যবিন্দু, এটা তো আমি জানি, এটা তো জি পয়েন্ট, আর আই জি ইকুয়াল টু এম আর স্কোয়ার। মধ্যকার দূরত্ব, দুই অক্ষের মধ্যকার দূরত্ব আর, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আই ইকুয়াল টু আই জি মানে এম আর স্কোয়ার প্লাস আবার এম আর স্কোয়ার, বুঝছো, সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে আই হবে 2 এম আর স্কোয়ার। এই হচ্ছে কাহিনী। ওকে, 2 নম্বর ডান। 3 নম্বর বলা হচ্ছে মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল, মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল অথবা ব্যাসের সাপেক্ষে গমনকারী অক্ষ, ব্যাসের সাপেক্ষে। এই যে আমি এটা চাই, এটা চাই, এটা কিন্তু 3D চিত্র, আমি এটা চাই, আমি এটা চাই। তো এটা এক্স হলে এটা ওয়াই, এবং এক্স আর ওয়াই একই। আই এক্স যদি আই হয়, আই ওয়াইও আই হবে। ওকে, তাহলে এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তাহলে এটা তো লম্ব অক্ষ, এবং এটা তো আমি জানি, এটা তো 1 নম্বরটা, এটা তো আমি জানি। তাহলে এটা তো আই জেড, এটা তো 1/2 এম আর স্কোয়ার, নাকি? সরি সরি সরি, এম আর স্কোয়ার। তাহলে আই এক্স আর আই ওয়াই যোগ করে পাবো আই জেড। তাহলে আই এক্স হচ্ছে আই, আই ওয়াইও আই, আর আই জেড হচ্ছে এম আর স্কোয়ার। তো বাই 2i ইকুয়াল টু এম আর স্কোয়ার, আই ইকুয়াল টু 1/2, আই ইকুয়াল টু 1/2 এম আর স্কোয়ার। এই ওকে, এবার 4 নম্বর, প্রান্তবিন্দু দিয়ে তলের সমান্তরাল অক্ষ, তলের সমান্তরাল অক্ষ। ঠিক আছে, প্রান্তবিন্দু দিয়ে তলের সমান্তরাল বা স্পর্শক অক্ষ, স্পর্শক অক্ষের সাপেক্ষে বা স্পর্শক অক্ষের সাপেক্ষে। এটা দরকার। এখন এটা জানি না, ওকে, তাহলে তাড়াতাড়ি মধ্যবিন্দুতে চলে যাব। এই এটার সমান্তরাল অক্ষ, এটা মধ্যবর্তী দূরত্ব আর, দুই অক্ষের মধ্যকার দূরত্ব আর, দুই অক্ষের মধ্যকার দূরত্ব আর। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আই। এটাই তো 3 নম্বরটা, এই যে এটা ওয়াই অক্ষ, ব্যাসের সাপেক্ষে গমনকারী অক্ষ। তাহলে এই যে এটা জি, আই জি এবার হবে 1/2 এম আর স্কোয়ার, 1/2 এম আর স্কোয়ার। তাহলে আই ইকুয়াল টু হবে 1/2 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার। তাহলে অতএব আই ইকুয়াল টু 3/2 এম আর স্কোয়ার। ঠিক আছে, তুমি কি করবা, কালকে সকালে ঘুম থেকে উঠে খাতা কলম ছাড়া চোখ বন্ধ করে 1 2 3 4 চোখ বন্ধ করে লিখে ফেলবা। খাতা কলম ছাড়া চোখ বন্ধ করে লিখবা, কিভাবে, কল্পনায় লিখে ফেলবা। বুঝতে পারছো? সহজ না? হয়ে গেল, শেষ। তাহলে রিংয়ের ব্যাপার স্যাপারও ডান। আমরা যদি সিলিন্ডারের হিসাব করি, সিলিন্ডার, ঠিক আছে, তো সিলিন্ডার কয় ধরনের, ফাঁপা আর নিরেট। তো 1 নম্বরটা আসো ফাঁপা সিলিন্ডার। ফাঁপা সিলিন্ডার মানে পাইপ। তো এই ফাঁপা সিলিন্ডারে দেখো একটা চিত্রেই দেখাই দিব, ফাঁপা সিলিন্ডার, ভিতর ফাঁপা। বলো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? এটা আমরা জানি, মধ্যবিন্দু দিয়ে এই যে গমনকারী অক্ষ, এটা আমরা গত ক্লাসে দেখছি। তো এটা হচ্ছে এম আর স্কোয়ার, এটা আমরা জানি। এখন আমাদের বলা হচ্ছে যে এটাকে আই জি বলি, এই যে জি পয়েন্ট, এম আর স্কোয়ার, মাঝখানে ফাঁকা বলে এম আর স্কোয়ার, রিংয়ের মতো। তা আমি এখন চাইতেছি না, আমার লাগবে এই অক্ষের সাপেক্ষে, এই যে স্পর্শক অক্ষের সাপেক্ষে, এটা এই অক্ষের সাপেক্ষে লাগবে। কোনো ব্যাপার না, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে 2 এম আর স্কোয়ার, বুঝছো? 2 এম আর স্কোয়ার, বুঝছো? হ্যাঁ, এই যে দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব, আর দেখো দুটো পরস্পরের সমান্তরাল অক্ষ। কি উপপাদ্য? সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে আই ইকুয়ালটা হবে আই জি প্লাস এম আর স্কোয়ার, আই জি এম আর স্কোয়ার, 2 এম আর স্কোয়ার। তাহলে আই ইকুয়াল টু 2 এম আর স্কোয়ার। ডান, হয়ে গেল।
বোঝা গেছে? ফাঁপা সিলিন্ডার। তাহলে 2 নিরেট সিলিন্ডারটা নিজে করো তো দেখি। নিরেট সিলিন্ডারটা এটা হচ্ছে একটা নিরেট সিলিন্ডার। নিরেট নিরেট জি পয়েন্ট আইজি নিরেট সিলিন্ডার আইজি ইকুয়াল টু, সূত্র কি? নিরেট সিলিন্ডার মানে তো চাকতি, 1/2 mr স্কয়ার। আমার লাগবে এখন এই অক্ষের সাপেক্ষে, স্পর্শক অক্ষের সাপেক্ষে এটা। তাহলে এটা হবে আই ইকুয়াল টু আইজি 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 প্লাস এম, দুই অক্ষের মধ্যকার দূরত্ব আর, আর স্কয়ার। তো 1/2 mr স্কয়ার প্লাস mr স্কয়ার, তাহলে 3/2 mr স্কয়ার। তাহলে অতএব আই ইকুয়াল টু হবে 3/2 mr স্কয়ার। এই যে এটা, বুঝতে পারছো? পারবা? এবার আসো গোলক, ফাঁপা গোলক, নিরেট গোলক। ফাঁপা গোলক আর নিরেট গোলক। একটা ফাঁপা গোলক, ফাঁপা, নিরেট না। তাহলে এর কেন্দ্রের সাপেক্ষে গমনকারী অক্ষ, যে এটা কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষ, এই কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা আইজি। এটা তো আমরা জানি, ফাঁপা হচ্ছে 2/3 mr স্কয়ার, mr স্কয়ার। আমি চাচ্ছি স্পর্শক অক্ষের সাপেক্ষে, স্পর্শক গোলকের স্পর্শক অক্ষের সাপেক্ষে, এই স্পর্শক অক্ষের সাপেক্ষে মানে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আই ইকুয়াল টু হবে সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট দিয়ে আইজি, আইজি প্লাস এম ভর আর দুই অক্ষের মধ্যকার দূরত্ব আর, তাহলে এম আর স্কয়ার, অর্থাৎ 2/3 mr স্কয়ার প্লাস এম আর স্কয়ার। তাহলে এম আর স্কয়ার নিচে 3, নিচে 3, 2 3, 3 4 5, 5/3, 5/3 mr স্কয়ার। দেখো তো হচ্ছে কিনা? এই যে এটা। এগুলো মুখস্থ করবা না, মুখস্থ করলে মনে থাকবে না রে ভাই। কতগুলো মুখস্থ করবা তুমি? বলো, তুমি তো মানুষ নাকি? নিরেট সিলিন্ডার হলে কি হবে? সরি সরি, নিরেট গোলক হলে, নিরেট গোলক হলে, নিরেট গোলক, এই যে নিরেট গোলক। এবার নিরেট গোলকের এই যে জি, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আইজি এটা ইকুয়াল টু 2/5 mr স্কয়ার। তাহলে স্পর্শক অক্ষের সাপেক্ষে এটা আই 2/5 mr স্কয়ার প্লাস mr স্কয়ার, নিচে 5, 2 5, 5 6 7, 7/5 mr স্কয়ার। এই যে এটা হবে সূত্র। বুঝতে পারছি? তো এই হচ্ছে ঘটনা। গুড, এই তো ক্লিয়ার। বুঝে গেছো না? বলো, কঠিন কিছু না। তাহলে দেখো মূল অস্ত্র কি? সমান্তরাল অক্ষ উপপাদ্য আর লম্ব অক্ষ উপপাদ্য। এই দুইটা থাকলে তোমার আর ঠেকায় রাখতে পারবে কেউ? কেউ ঠেকায় রাখতে পারবে না, অসম্ভব। যে কোনো অক্ষের সাপেক্ষে হিসাব নিকাশ করা যাবে। তাহলে এবার আসো আয়তাকার পাত। আয়তাকার পাত, আয়তাকার পাতের জন্য জড়তার ভ্রামক বের করব। 1 নম্বর, দৈর্ঘ্যের সাথে আয়তাকার পাতের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে তলের সমান্তরাল অক্ষের সাপেক্ষে, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে মধ্যবিন্দু দিয়ে
মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরালে গমনকারী অক্ষের সাপেক্ষে, তলের সমান্তরালে গমনকারী অক্ষ। দেখো তো বোঝো কিনা, একটা আয়তাকার পাত, এই যে এটা হচ্ছে আয়তাকার পাত, দৈর্ঘ্য এল, প্রস্থ বি। কি বলছে? দৈর্ঘ্যের সাথে লম্বভাবে। আচ্ছা, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, এই যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যের সাথে লম্বভাবে মধ্যবিন্দু দিয়ে এই যে গমনকারী অক্ষ। বলো তো হয়েছে? না, তলের সমান্তরাল বলছে। হ্যাঁ, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গেছে। দেখো এটা তো দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, মানে এটা দৈর্ঘ্য না, দৈর্ঘ্যের সাথে লম্বভাবেই গেছে। কিন্তু ভাই মানে তলের তো লম্ব হয়ে গেছে, তলের সমান্তরালে যাইতে বলছে। তাহলে অক্ষ কেমন? তাহলে অক্ষটা কেমন? অক্ষটা এরকম, এরকম অক্ষ, এই যে এরকম অক্ষ। বুঝছো না? বুঝো নাই? অক্ষটা এরকম অক্ষ। তাহলে আমি একটু চিত্র দেখাই। এই যে এরকম, এইটা হচ্ছে আয়তাকার পাত যার দৈর্ঘ্য এল, প্রস্থ বি। তাহলে মধ্যবিন্দু দিয়ে যাবে, এটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু দিয়ে যাবে তলের সমান্তরালে গমনকারী অক্ষ। মধ্যবিন্দু দিয়ে যাবে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, এই যে দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্যের সাথে লম্বভাবেই গেছে, দৈর্ঘ্যের সাথে লম্বভাবেই গেছে, কিন্তু তলের সমান্তরালে যাইতে হবে। এই যে এটা, এই যে ভাই এটা যাইতে হবে, বুঝছো? এই এটা, এবং এটা আমরা গত ক্লাসে করছি। তাকাও, গত ক্লাসে এই যে এটা দেখাইছিলাম। এই যে সরু সুষম লাঠি হইলে তার জড়তার ভ্রামক কি হবে? দৈর্ঘ্য যদি এল হয় তাহলে 1/12 ml স্কোয়ার। তাহলে এরকম আরেকটা লাঠি, আরেকটা লাঠি, আরেকটা লাঠি, অনেকগুলো লাঠি পাশাপাশি বসে গেলেই তো আয়ত হয়ে গেল। জড়তার ভ্রামকের সূত্র চেঞ্জ হবে? কি থাকবে? একই রকম থাকবে। তো সেটাই তো। তাহলে এই চাকতির, এই চাকতি বলতেছি, এই আয়তাকার পাতের ভর কত? ভর কত? এম। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে, ঠিক আছে, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে 1/12 ml স্কোয়ার। এটা। তাহলে এবার আসো 2 নম্বরটা। 2 নম্বর হচ্ছে প্রস্থের সাথে লম্বভাবে, প্রস্থের সাথে লম্বভাবে মধ্যবিন্দু দিয়ে, প্রস্থের সাথে লম্বভাবে মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরালে গমনকারী অক্ষ, তলের সমান্তরালে গমনকারী অক্ষ। বলো এবার কেমন কি হবে? এই যে আয়তাকার পাতটা, এই যে আয়তাকার পাতটা, এটা এল, এটা বি, এটা মধ্যবিন্দু। এই যে এবার দেখো আগে ছিল এরকম দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, এই যে দৈর্ঘ্য তার সাথে লম্বভাবে। এবার বলতেছে না ভাই, প্রস্থের সাথে লম্বভাবে যেতে হবে। ওকে, প্রস্থের সাথে লম্বভাবে। তাহলে এভাবে ঘুরবে। আগে ছিল এটা, এই, এবার এটা। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে? গত ক্লাসে দেখাইছিলাম। বলো তো এবার কার লম্ব যাচ্ছে? প্রস্থের লম্ব। তাহলে আই ইকুয়াল টু কি হবে? 1/12 mb স্কোয়ার, 1/12 mb স্কোয়ার। বোঝা গেছে? এবার কাহিনী তো এখানে। এবার 3 নম্বর, এবার মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ। দৈর্ঘ্য এল, প্রস্থ বি। এবার তাকাও, ভালো করে বোঝো। মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, এই যে এটা, ডট ডট ডট, এই যে এটা, এটা লাগবে। এবার চালাকি করে বের করো, করো চালাকি করে বের করো। এই তলের লম্বটা লাগবে। তুমি কি এটা জানো? দেখো তো এইটা তুমি জানো কিনা, দেখো এটা জানো কিনা।
এইটা জানো কিনা বলো, বলো এটা কয় নম্বর? এই যে এটা হচ্ছে 2 নম্বরটা, জানো? ওকে, এটা জানো? এটা 1 নম্বরটা। এবার আমার লাগবে হচ্ছে এটা, এটা লাগবে। তাহলে ভাই এটারে এক্স অক্ষ বলা যায়, এটারে ওয়াই অক্ষ বলা যায়, তাহলে তো ভাই এটা জেড অক্ষ। দেখো এবার চাকতি বলতেছি, আয়তাকার পাতটা কোন তলে অবস্থিত? কোন তলে অবস্থিত? তাকাও তো কোন তলে অবস্থিত? এক্স ওয়াই তলে অবস্থিত। তাহলে এক্স আর ওয়াই দুইটা যোগ করো, দুইটা যোগ করো, এটাই তো এক্স, এটাই তো ওয়াই ছিল, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই দুইটা যোগ করলে তো তুমি জেড অক্ষের সাপেক্ষে পেয়ে যাবা। কি পাবা না? আই জেড, এই যেটা আই ধরো, আই এক্স প্লাস আই ওয়াই, আই জেডকে আই ধরলাম, আই। তাহলে আই এক্স কত? 1/12 এম বি স্কোয়ার, আর আই ওয়াই কত? আই ওয়াই এটা, তাহলে 1/12 এম এল স্কোয়ার। তো ভাই 1/12 আর এম কমন নাও, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কাহিনী খতম। এই হচ্ছে এই ক্ষেত্রে জড়তার ভ্রামক আয়তাকার পাতের জন্য। বোঝা গেছে? এবার আসো আমরা একটু দেখি জিনিসটা। তাহলে সবাই একটু বোর্ডে তাকাও, দেখো এই যে আয়তাকার পাত, এগুলা তোমরা ভিজুয়ালাইজ করতে পারো না, ভিজুয়ালাইজ করতে হবে চোখের সামনে। আরে এ তো সহজ জিনিস, এ তো যেভাবে চিত্র আঁকাইছি বুঝে যাইতে হবে। তো দেখো তারপর অনেকে বুঝে না। এই যে আমি যে আঙুল দিয়ে যে অক্ষটা ধরে রাখছি, খেয়াল করো, আঙুল দিয়ে এইভাবে ঘুরবে, বুঝছো? এই যে আঙুল দিয়ে যেটা ধরে রাখছি, এই যে এইদিকে তাকাও, এই অক্ষটা হচ্ছে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে তলের সমান্তরাল গমনকারী অক্ষ, অর্থাৎ এই যে এটা। তাহলে এইভাবে এই আয়তাকার পাতটা ঘুরবে এভাবে। তাহলে দৈর্ঘ্যের সাথে, দৈর্ঘ্য কত? এল, এটা কত? এল, এটা এই যে এটা হচ্ছে, এইটুকু হচ্ছে এল, এইটুকু এল। তাহলে এল এর মধ্যবিন্দু দিয়ে গেছে, তাহলে 1/12 এম এল স্কোয়ার। এবার আসো এটার দিকে তাকাও, এই যে এভাবে, এটা হচ্ছে এই যে এক্স অক্ষ, এভাবে ঘুরবে, এভাবে ঘুরবে, এভাবে। তাহলে এটা কত? এটা হচ্ছে এই যে বি, এই যে এটা বি, এইটুকু বি, তাহলে বি এর সাথে লম্ব হয়ে গেছে, তাহলে 1/12 এম বি স্কোয়ার। আর আমি চাই এটা, এই যে এটা চাই। তাহলে দেখো তো, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে? এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এই যে তাদের লম্ব মধ্যবিন্দু জেড অক্ষ। বলো তো এই যে পাতটা কোন তলে অবস্থিত? এক্স ওয়াই, এক্স ওয়াই তলে অবস্থিত। তাহলে আই এক্স আই ওয়াই যোগ করলে পাওয়া যাবে আই জেড। ঠিক আছে? ওকে, এই তো হয়ে গেল, কত সহজ জিনিস বুঝে গেলাম, কাহিনী খতম, ডান। আয়তাকার পাতের এবার এবার তোমার একটা শর্টকাট বলবো, আয়তাকার পাতের শর্টকাট বলি। আসো, শর্টকাট হচ্ছে যার সাথে লম্ব সেটা দেখবা, এই যে 1 নম্বরটা, আমি আর বাংলা কথাটা লিখছি না, যার সাথে লম্ব তুমি সেটা দেখবা। 1 নম্বরটা হচ্ছে, দেখো দৈর্ঘ্য এল প্রস্থ বি, ঠিক আছে? দৈর্ঘ্য এল প্রস্থ বি কার সাথে লম্ব? দৈর্ঘ্যের সাথে লম্ব, এই যে দৈর্ঘ্য, জাস্ট খালি দৈর্ঘ্যটা দেখবা, দৈর্ঘ্যের সাথে লম্ব, এই যে দৈর্ঘ্য, 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 দৈর্ঘ্য। তাহলে সূত্রটা হবে, এই দৈর্ঘ্যটাই খালি দেখবা, মনে করবা এটা একটা লাঠি, তাহলে দৈর্ঘ্যের সাথে লম্ব অক্ষ, শুধু এইটুকু দেখলে কাজ শেষ। আই ইকুয়াল টু হবে 1/12 কার সাথে লম্ব? দৈর্ঘ্যের সাথে, এম এল স্কয়ার, কাহিনী খতম, শেষ। এবার তারপরটা 2 নম্বর যেটা সেটা হচ্ছে প্রস্থের সাথে লম্ব ছিল, এই যে প্রস্থ, প্রস্থ কত? বি, অক্ষটা গেছে প্রস্থের সাথে লম্ব হয়ে, কার সাথে লম্ব? প্রস্থের সাথে লম্ব, প্রস্থ। তাহলে সূত্র হবে আই ইকুয়াল টু 1/12 এম বি স্কোয়ার। এরপরে অক্ষটা ছিল এরকম, এরপরে অক্ষটা ছিল এরকম, 3 নম্বরটা, এরপরে অক্ষটা ছিল এই। তাহলে এবার ভাই কার সাথে লম্ব? এবার দুটোর সাথেই লম্ব, এবার দুটোর সাথেই লম্ব, দৈর্ঘ্যের সাথেও লম্ব, প্রস্থের সাথেও লম্ব।
বলো বুঝো কিনা? দৈর্ঘ্যের সাথে লম্ব, প্রস্থের সাথে লম্ব। এবার তো দুইটার সাথে লম্ব। দেখো তো এই যে প্রস্থ, তাহলে প্রস্থের সাথে লম্ব না? এই যে এটা উঠাই তো, এই যে দেখো তো প্রস্থের সাথে লম্ব না? লম্ব। আবার এই যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো দৈর্ঘ্যের সাথে লম্ব না? দেখি তো, এই যে দৈর্ঘ্যের সাথে লম্ব, দৈর্ঘ্যের সাথে লম্ব। তাহলে এটা কত? এল। এটা কি? বি। তাহলে দুইবার সূত্র লিখে ফেলবা, দুইবার। দেখো এল এর মধ্যবিন্দু দিয়ে, তাহলে এল দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে সূত্র কি জানো? 1/12 এম এল স্কোয়ার। আবার বি এর মধ্যবিন্দু দিয়ে, ওকে 1/12 এম বি স্কোয়ার। এবার 1/12 কমন নাও, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কাহিনী খতম, শর্টকাট। বুঝলা? বুঝলা বুঝলা বুঝলা? তাহলে এবার আবার বলা হচ্ছে আয়তাকার পাত। আয়তাকার পাত প্রান্ত বিন্দু দিয়ে, কৌণিক বিন্দু দিয়ে আর কি, কৌণিক বিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, তলের লম্ব অক্ষ, ভাই কৌণিক বিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, দেখি পারো কিনা তোমরা? কৌণিক বিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, এই যে আয়তাকার পাত, দৈর্ঘ্য এল, প্রস্থ বি। আমি চাইতেছি কি? এই যে এটা চাইতেছি, কৌণিক বিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, কৌণিক বিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, এটা চাইতেছি। এটা করা যাবে না? হ্যাঁ যাবে। এই বিন্দু দিয়ে লাগবে, কোন উপপাদ্য খাটা পারে ভাই, যা খুশি খাটাও, যে কোনো উপপাদ্য খাটাইতে পারো, শর্টকাট ট্রিক্সও খাটাইতে পারো, যা খুশি। তো প্রথমে আসো উপপাদ্য যদি খাটাই, তাহলে এই বিন্দু দিয়ে লাগবে, এই বিন্দু দিয়ে দরকার, তারা তাড়াতাড়ি দৌড়াই চলে যাব মধ্যবিন্দুতে, মধ্যবিন্দুতে চলে যাব, এই যে মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু দিয়ে এই এই অক্ষের সমান্তরাল অক্ষ নিতে পারি মধ্যবিন্দু দিয়ে, হ্যাঁ পারি। যদি এটা নিতে পারি, দেখো এটুকু তো বি, তাহলে এটা বি এর অর্ধেক, b/2। এটুকু তো এল, তাহলে এটুকু তো এল এর অর্ধেক, এটুকু তো এল এর অর্ধেক, l/2। আচ্ছা, তাহলে দুই অক্ষের মধ্যকার দূরত্বটা কত? দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্বটা কত? দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব এটা, এটা কিন্তু 90 ডিগ্রি, পিথাগোরাস কিন্তু, বুঝছো? এই যে দেখো এদিকে তাকাও, এই যে এটা কিন্তু আয়তক্ষেত্র আর কি, তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? এই দৈর্ঘ্যটা হবে √L²/4 প্লাস B²/4 হবে না এই দৈর্ঘ্যটা? এই দুই অক্ষের মধ্যকার লম্ব দৈর্ঘ্য, যেটাকে আমরা এইচ হিসাবে চিনি, ঠিক আছে? তাহলে এটা জি পয়েন্ট, হ্যাঁ এই তো পেয়ে গেছি। বুঝছো না বুঝো নাই? এই অক্ষ দিয়ে চাই, তাহলে এই অক্ষ দিয়ে পাচ্ছি না, দৌড়ায় চলে গেলাম মধ্যবিন্দুতে। তাহলে মধ্যবিন্দু দিয়ে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমাদের লাগবে, সেটা তো আমরা জানি, এটা তো আমরা জানি। এটা কোনটা? এই যে এটা, এই যে এটা, এটা, এই দেখো এটা, তাই না? মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, এটা তো আমরা জানি, মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, এটা তো আমি জানি। তাহলে আইজি প্লাস এম এইচ স্কোয়ার, এবার আসো আইজি 1/12 এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমি জানি, এটা একটু আগে হিসাব দেখছি। এবার এম এইচ স্কোয়ার, ভাই এইচ হচ্ছে এটা, তাহলে এর স্কোয়ার হবে L²/4 প্লাস B²/4, B²/4। আচ্ছা গুড। তাহলে তাহলে কি দাঁড়ালো? কি দাঁড়ালোটা কি দাঁড়ালো? 1/12 ml² আর 1/4। তো 1/12 এর সাথে 1/4 যোগ করো, 1/3, 1/3 ml²। আবার 1/12 এর সাথে 1/4 যোগ করো, 1/3 mb², mb²। তাহলে 1/3 m যদি কমন নেওয়া হয়, 1/3 m যদি কমন নেওয়া হয়, L² প্লাস B², এই যে পেয়ে গেছি, এই এটাই হচ্ছে কাই। বুঝছো? শর্টকাট দেখবা, শর্টকাট, শর্টকাট দেখবা। তুমি খালি দেখবা কোন দুই অক্ষের লম্ব, সে কোন দুই দৈর্ঘ্যের সাথে লম্ব, বা কোন কোন দৈর্ঘ্যের সাথে লম্ব। দেখো তাকো,
আমি এটা চাই না, এই অক্ষের সাপেক্ষে চাই না, এর দৈর্ঘ্য কত এল, প্রস্থ কত বি। এবার এদিকে তাকাও, তুমি দেখো তো দৈর্ঘ্যটা দেখাই তো, এই যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে হাইলাইট করলাম। দৈর্ঘ্যের কোন বিন্দু দিয়ে? প্রান্ত বিন্দু দিয়ে। দৈর্ঘ্য এল এর, এই যে দৈর্ঘ্য এল, এল এর কোন বিন্দু দিয়ে? প্রান্ত বিন্দু দিয়ে। দৈর্ঘ্যের প্রান্ত বিন্দু দিয়ে। তো প্রান্ত বিন্দু দিয়ে আমরা যেন কি সূত্র জানি? প্রান্ত বিন্দু দিয়ে 1/3 ml²। মধ্যবিন্দু হলে যেমন এটা মধ্যবিন্দু দিয়ে, দেখো এল এর মধ্যবিন্দু দিয়ে 1/12 ml²। আর প্রান্ত বিন্দু দিয়ে, এটা প্রান্ত বিন্দু দিয়ে, তাহলে প্রান্ত বিন্দু দিয়ে হলে কি লিখবো? প্রান্ত বিন্দু দিয়ে হলে 1/3 ml²। এবার দেখো সেম একইভাবে এই যে বি দৈর্ঘ্য, এই যে বি দৈর্ঘ্য, দেখো বি দৈর্ঘ্য, তারও তো প্রান্ত বিন্দু দিয়ে, তাহলে তারও প্রান্ত বিন্দু দিয়ে হলে 1/3 mb²। বি দৈর্ঘ্যের প্রান্ত বিন্দু দিয়ে, তাহলে 1/3 ml² + b²। বুঝছো? এই হচ্ছে কাহিনী। একটু চালাকি করতে হবে, একটু চালাকি শিখতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে জাস্ট লাস্ট দুইটা বলো তো দেখি। এটা দৈর্ঘ্য এল, তুমি আমাকে এই অক্ষের সাপেক্ষে বলে দাও তো, এই অক্ষের সাপেক্ষে বলো তো, বলো তো, বলো তো, বলো তো, বলো 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 বলো। বহুত ভাবে বের করা যায়, যার যেটা ভাল লাগে, কোনো আপত্তি নেই। যে ভাই উপপাদ্য খাটাবো, খাটাও, ওকে, উপপাদ্য খাটা ভাই। যে মধ্যবিন্দু দিয়ে, মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু দিয়ে এই অক্ষের সাপেক্ষে তুমি জানো, এই যে একটু আগে লিখছো কিন্তু, এটা জি, এটা তুমি জানো। দৈর্ঘ্য এল, প্রস্থ যদি বি হয়, ভাই এই দৈর্ঘ্যটুকু কত? এই যে এবার দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব এইচ কত? এইচ হচ্ছে b/2, এটুকু বি, এটুকু বি, তার অর্ধেক, তো b/2, এখানে এইচ হবে এবার b/2, b/2। তাহলে আমাদের এখন এই অক্ষের সাপেক্ষে লাগবে, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই লাগবে, তাহলে IG + mh² সমান্তরাল অক্ষ উপপাদ্য। আইজি, আইজি হচ্ছে মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব, এটা তো আমি জানি 1/12 ml² + b², এটা আমি জানি। আচ্ছা এম, এইচ কত? এইচ হচ্ছে b/2, তো b/2 তার স্কয়ার মানে 1/4। তাহলে দেখো 1/12 ml² থাকছে 1/12 mb², 1/4 mb², 1/12 1/4 মানে 1/3 mb²। এই যে এটা হচ্ছে, বুঝছো? শর্টকাট দেখবা, শর্টকাট। তুমি কোন অক্ষের সাপেক্ষে চাইতেছো? এই যে এই অক্ষটা, প্রান্ত বিন্দু দিয়ে গমনকারী অক্ষটা। ওকে, কোনো সমস্যা নেই। দেখো এই দৈর্ঘ্যের, এই যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের কোন বিন্দু? মধ্যবিন্দু। দেখো এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য এল দৈর্ঘ্য, এল দৈর্ঘ্যের কোন বিন্দু? মধ্যবিন্দু। কিন্তু বি দৈর্ঘ্যের কি মধ্যবিন্দু? বি দৈর্ঘ্য, এই যে বি দৈর্ঘ্য, দেখো এইটা হচ্ছে বি দৈর্ঘ্য, তো বি দৈর্ঘ্যের কি মধ্যবিন্দু? বি দৈর্ঘ্যের তো প্রান্ত বিন্দু। তো দুটোর মন রক্ষা করো, দুইটারই মন রক্ষা করো। এল এর মধ্যবিন্দু, বি এর প্রান্ত বিন্দু, এল এর মধ্যবিন্দু, বি এর প্রান্ত বিন্দু। এল এর মধ্যবিন্দু 1/12 ml², আর বি দৈর্ঘ্যের প্রান্ত বিন্দু, তাহলে 1/3 mb²। হয়ে গেল। বোঝা গেছে? বোঝা গেছে? বলো 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 বলো, বোঝা গেছে কিনা? এবার লাস্ট, তারপরে আমরা দু একটা ম্যাথ দেখব, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে। অনেক কিছু পড়ে ফেলছি তোমাদের। জড়তার ভ্রামকের মনে করো আদ্য প্রান্ত সব শেষ হয়ে গেছে। দৈর্ঘ্য এল, প্রস্থ বি। তুমি এবার আমাকে নাও, এটা তোমাদের কাজ, আমি দেখব কে কে পারে। এটা আমি চাই এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে আমি চাই। নাও করো।
ভাই b/2 কিভাবে হলো? বি কি প্রস্থ না? তো তুমি দেখো আগের চিত্রে দেখো তো, ওটা বি এর অর্ধেক না? আচ্ছা, এই বিন্দু দিয়ে লাগবে, তাহলে দৌড় দিয়ে চলে যাব মধ্যবিন্দুতে। মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, এটা তো আমরা জানি, এটা তো আইজি, এটা তো আমাদের জানা আছে। এবার দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব, দাঁড়াও দেখো, যারা জিজ্ঞেস করছিলাম b/2 কিভাবে, এবার দেখবা l/2 কিভাবে। পুরো দৈর্ঘ্য কত? এই দৈর্ঘ্য কত? l, তার অর্ধেক, এই দৈর্ঘ্যটা কত? l এর অর্ধেক এই দৈর্ঘ্যটা কত? l/2, এটা h। বোঝা গেছে? এবার বোঝা গেছে? এই যে এইটুকু দৈর্ঘ্য কত? l, এটা l হলে এটা l, তার অর্ধেক l/2। তাহলে এই জড়তার ভ্রামক I হবে IG প্লাস mh স্কয়ার, 1/12 ml স্কয়ার প্লাস l স্কয়ার b স্কয়ার প্লাস m, এইচ হচ্ছে l/2 তার স্কয়ার, মানে 1/l/4। তাহলে দেখো দেখো দেখো, এবার 1/12 ml স্কয়ার 1/4 ml স্কয়ার মানে 1/3 ml স্কয়ার, কিন্তু 1/12 mb স্কয়ার। ওকে, দেখি তো শর্টকাট দিয়ে দৈর্ঘ্য এল প্রস্থ বি, আমি এই অক্ষের সাপেক্ষে চাই, এই যে এটার সাপেক্ষে চাই। ওকে 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 ওকে, এইটা দৈর্ঘ্য এল, দেখো এই অক্ষের, এই অক্ষ থেকে দৈর্ঘ্য এল, এই যে দৈর্ঘ্য এল এঁকে ফেলছি। এবার প্রস্থ এঁকে ফেলি, প্রস্থ, এই যে প্রস্থ। তাহলে দেখো তো প্রস্থের কোন বিন্দু? মধ্যবিন্দু, বি এর মধ্যবিন্দু, এল এর প্রান্তবিন্দু, বি এর মধ্যবিন্দু, এল এর প্রান্তবিন্দু। তাহলে I ইকুয়াল টু এল এর প্রান্তবিন্দু, তাহলে 1/3 ml স্কয়ার প্রান্তবিন্দু, আর বি এর মধ্যবিন্দু হলে 1/12 mb স্কয়ার। দেখি তো, ও মিলে গেছে তো, বাহ, মিলে গেছে। এই হচ্ছে ঘটনা, বোঝা গেছে? সহজ জিনিস তো, এর চেয়ে সহজ জিনিস আর হয় বলো? তাহলে চলো এবার দু একটা ম্যাথ করে ফেলি, আমরা দেখি আমরা কেমন বুঝছি। আমি দেখো 1 নম্বর বলা হচ্ছে একটি একটি 2 মিটার বাহু বিশিষ্ট, বর্গাকার, একটি 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার পাতের ভর 0.4 কেজি, এর প্রান্তবিন্দু দিয়ে কর্ণের সমান্তরাল অক্ষের সাপেক্ষে, কর্ণের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? বলো তো, পারাটারা যাবে? একটু চিন্তা ভাবনা করলেই পারা যাবে। একটা 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার পাত, দেখো বর্গাকার পাত, বর্গ আকৃতি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সেম, দৈর্ঘ্য যা প্রস্থ তা। ভাই আপনি তো বর্গাকার করেননি, এই পাগল, বর্গাকার মানেই তো আয়তাকার, শুধু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সেম হলেই সেটাই তো হয়ে গেল বর্গাকার, তো একই জিনিস না? তার মানে এই বাহুর দৈর্ঘ্য এ, এটাও এ, এটাও এ এবং এটাও এ। আমাদের কোন অক্ষ চাইছে বলো তো দেখি? বর্গাকার পাতের ভর এত, এর প্রান্তবিন্দু দিয়ে কর্ণের সমান্তরাল অক্ষ, ভালো করে বুঝো, কর্ণ, এই যে এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, ভাইবো না যে এই কর্ণটা বড় ছোট আর এই কর্ণটা বড়, দুটো কর্ণই সমান। এটা ভাই এভাবে কেন আঁকছেন? এটা 3D আঁকছি, 3D এভাবে কাত হয়ে আছে, ঠিক আছে? তাহলে কর্ণ হচ্ছে এই যে, এটা হচ্ছে কর্ণ,
বুঝলা, এই হচ্ছে কর্ণ। তো আমরা এই কর্ণের সমান্তরাল প্রান্তবিন্দু দিয়ে কর্ণের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক চাই। কর্ণের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক চাই। তার মানে আমরা আসলে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে চাই। বলো তো বুঝছো কিনা? এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে কর্ণের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা চাই আমরা। এই যে একটু বড় করলাম। তো এটা কি আমরা বের করতে পারবো? কেন পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। কেন পারবো না? যদি কোনোভাবে কর্ণের সাপেক্ষে বের করতে পারি তাহলে কাজ খতম। কর্ণের সাপেক্ষে বের করে ফেলো। কর্ণের সাপেক্ষে ধরো এটা এ বি, এ বি অক্ষের সাপেক্ষে বের করে ফেলো। এ বি অক্ষের সাপেক্ষে বের করতে পারলেই হয়ে গেছে, কাজ কাজ শেষ হয়ে গেছে। এ বি অক্ষের সাপেক্ষে বের করতে পারলেই কাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ কর্ণের সাপেক্ষে বের করব। কর্ণের সাপেক্ষে পারবো না? কেন পারবো না? অবশ্যই পারবো। এই দেখো কর্ণের সাপেক্ষে কিভাবে বের করব। তুমি আমার বলো, এই যে এইটার সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি না এইটার সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি? বলো তো দেখি, কোনটার সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি? এই কর্ণ না এই কর্ণ? দুটো একই। এটারে এক্স অক্ষ বললে এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই যে এই যে বর্গাকার পাত, বর্গাকার পাত, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। বুঝছো? বর্গাকার পাত, এটা এক্স অক্ষ হইলে এটা ওয়াই অক্ষ। যেহেতু বর্গ বলে এই কোণটা 90 ডিগ্রি, কিন্তু এক্স আর ওয়াই অক্ষ পরস্পরের 90। তা ভাই এই এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যা, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তাই, একই জড়তার ভ্রামক। তাহলে এই আই এক্স কে ধরলাম আই, আই ওয়াই কেও ধরলাম আই। এখন এই আয়তাকার পাতের মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষের সাপেক্ষে কি আমি জানি? হ্যাঁ জানি। কিভাবে? তলের লম্ব অক্ষ তো জেড অক্ষরে, তো জেড অক্ষ তো আমি জানি। আই জেড এটা সমান সমান আই এক্স প্লাস আই ওয়াই, আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে দেখো তো আই এক্স হচ্ছে আই, আই ওয়াই হচ্ছে আই, আই আই টু আই, আর আই জেড হচ্ছে 1/12 এম, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা এল এটা বি, তো এল আর বি তো এও এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বুঝলা? 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 সমান্তরাল অক্ষ উপপাদ্য খাটালাম, ঠিক আছে? তাহলে অতএব আই কত? অতএব আই এই যে কর্ণের সাপেক্ষে, কর্ণের সাপেক্ষে আই, তাহলে এটা হবে 1/12 এম টু এ স্কোয়ার, এম টু এ স্কোয়ার। তাহলে 1/12 এম এ স্কোয়ার, 1/12 এম এ স্কোয়ার। এটা কিন্তু আমাদের তো লাগবে এটা। এবার এই অক্ষটা আর এই অক্ষটা সমান্তরাল, তাহলে দৌড় দিয়ে চলে যাব মধ্যবিন্দুতে। গেলাম, দৌড় দিয়ে মধ্যবিন্দুতে চলে গেলাম। এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে এইচ। তাহলে আই এক্স ওয়াই হবে এই যে জি বিন্দু দিয়ে আই এ বি, যেটা আমরা এই যে এখানে বের করছি, আই এ বি প্লাস এম এইচ স্কোয়ার। আসো, আই এ বি হচ্ছে 1/12 এম এ স্কোয়ার। এম এইচ কত? এইচ কত? এইচ হচ্ছে এইটুকু না? এই দেখো আমি তোমার এই চিত্রে এইচ দেখা দিচ্ছি, একটু এইভাবে আঁকি, তাহলে এইচ দেখাইতে পারবা। ভাই এইচ হচ্ছে এই দূরত্বটা। বহুতভাবে এটা বের করা যায়, বহুতভাবে। সেটা হচ্ছে কর্ণের অর্ধেক। এই যে কর্ণ, পুরো কর্ণ তার অর্ধেক। তাহলে তুমি ধরো এটা এ, এটা এ, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত? বা এটা এ, এটা এ, এটা এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণ হচ্ছে √, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে √2a, √2a ভাই তার অর্ধেক। এই যে এইচ, এই √2 এর অর্ধেক, √2 এর অর্ধেক, তাহলে এইচ হবে √2a, তার অর্ধেক 2 দিয়ে ভাগ, মানে a/√2। তাহলে এইচ হচ্ছে a/√2 তার স্কোয়ার। 1/12 এম এ স্কোয়ার, 1/2 এম এ স্কোয়ার। তাহলে 1/12 12 ইনভার্স যোগ 2 ইনভার্স, 12 ইনভার্স যোগ 2 ইনভার্স, 12 ইনভার্স যোগ 2 ইনভার্স, 7/12। এই যে 7/12 এম এ স্কোয়ার। এবার মান বসাও, 7 ভাগ 12, ভর কত? 0.4।
এ স্কোয়ার, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, 2 মিটার বাহু, 2 স্কোয়ার। তাহলে 7/12 গুণ 0.4 গুণ 2 দুগুণে 4, 0.933 এত কেজি মিটার স্কোয়ার। এই হচ্ছে সূত্র, বুঝা গেছে? ওকে দাদা, সূত্রের প্রতিপাদন মনে থাকে না? সূত্রের প্রতিপাদন মনে রাখা লাগবে না, তুমি শুধু সূত্র দুইটা মাথায় রাখবা, তাহলেই হবে। দেখো তো আমার ঠিক আছে হিসাব নিকাশ? তাহলে দেখো একটা ম্যাথ করে দিলাম। তুমি এবার কি করবা, তুমি এবার এই যে সাইকেলের যে বই আছে, সাইকেলের যে বই, সেই বই থেকে এবার তুমি নিজে ম্যাথ প্র্যাকটিস করবা, বুঝছো? সাইকেলের বই আমার এখানে থাকার কথা ছিল, কই গেল? আচ্ছা নাই, বই থেকে এবার তুমি কিছু ম্যাথ প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওকে, বই থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করবা, পরের দিন আমরা আরো অনেকগুলো ম্যাথ করব। আজকের ক্লাস এই পর্যন্ত, টাটা টাটা।